নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। ওদিকে রানীমহলের সমস্ত পাটরানীরা চন্দ্রাবতীকে আজে বাজে কথা বলে নিজের নিজের ঘরে চলে যাচ্ছিল। কারণ আজ রাজমাতার সামনে চন্দ্রাবতী সমস্ত পাটরানীদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। বীরেন্দ্র প্রতাপও সব ঘটনা শোনার পর চন্দ্রাবতীর ঘরে যাচ্ছিল। ওদিকে চন্দ্রাবতী তখনও পুরুষের পোশাকে নিজেকে আয়নায় দেখছিল। অবশ্যই এই পোশাক তোমাকে খুবই মানাচ্ছে চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বলল, কিন্তু রাজমাতার সম্মান তোমাকে যে কোনো অবস্থাতেই করতে হবে। চন্দ্রবতী চমকে বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো। আবার ও নিজেকে আয়নায় দেখতে দেখতে বলল, আমি তো সসম্মানে ওনাকে প্রণাম করেছিলাম, ওনাকে স্বাগত জানাতেও চেয়েছিলাম। আর যদি আমি জানতাম যে উনি এখানে আসবেন, তাহলে আমি কখনোই এই পোশাক পরতাম না। বরং আমি সেই পোশাকই পরতাম যা বিক্রমগড়ের মহারানীর পরা উচিত। ওর কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে বলল, কিন্তু তবুও তোমার ব্যবহার খুবই খারাপ ছিল। তুমি সমস্ত পাটরানীদের ব্যাপারে অশ্লীল কটুবাক্য ব্যবহার করেছ। রাজমাতার সামনে কি এসব শোভনীয়? এসব কথা বলতে আমাকে বাধ্য করা হয়েছিল। চন্দ্রবতী বলল, রাজমাতা আমার বাবার সম্বন্ধে বাজে কথা বলেছিলেন। বীরেন্দ্র প্রতাপ চুপ করে গেল, আর কিছু বলতে পারল না। ও জানতো চন্দ্রাবতীর আত্মসম্মানে আঘাত লেগেছিল, তাই ও এমন ব্যবহার করেছিল। ও চন্দ্রাবতীর কাছে এগিয়ে এসে নরম স্বরে বলল, দেখো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, আর কোনো ব্যাখ্যাও তোমার কাছে আমি চাই না। শুধু এইটুকুই চাই, রাজমাতা যতদিন এখানে আছেন তুমি নিজেকে ওনার মতে চালানোর চেষ্টা করো। কারণ আজ যা কিছু হয়েছে, আমি চাই না তা দ্বিতীয়বার হোক। চন্দ্রবতী এক পলকের জন্য চুপ করে গেল। তারপর ও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। রাজমাতা বড়, আমি নিজে বিবাদ করতে চাই না, কিন্তু আমি এটাও চাই না যে এই রাজমহলে আমার অথবা আমার কোনো সেবকের অপমান হোক। ঠিক আছে, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, আর এরকম কখনোই হবে না, বীরেন্দ্র প্রতাপ বলল। সে সেখান থেকে চলে গেল। একটু দাঁড়ান, চন্দ্রবতী ওকে ডাকল। ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, চন্দ্রবতী সসংকোচে বলল। যেভাবে রাজমাতার সামনে আমার পক্ষ নিয়েছিলেন, আর আমার বদলে নিজে কালকুঠরিতে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বীরেন্দ্র প্রতাপ হেসে চন্দ্রবতীকে দেখতে দেখতে বলল, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। যেভাবে তুমি মানবিকতার খাতিরে আমার প্রাণ বাঁচিয়েছিলে, সেভাবেই আমিও মানবিকতার খাতিরে তোমাকে সমর্থন করেছি। কথা বলে ও ওখান থেকে চলে গেল। ওর এই ব্যঙ্গ বিদ্রুপপূর্ণ কথা শুনে চন্দ্রাবতীর ঠোঁটে হাসি ফুটল। রাতের প্রথম প্রহর কেটে গিয়েছিল। রাজমাতা গার্গী নিজের জানালার ধারে দাঁড়িয়ে কোনো এক গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তখনই একটা শব্দ শোনা গেল। গার্গী একদম চমকে পিছনে দেখলেন। উনি একটা ছায়া দেখতে পেলেন। উনি খুব খারাপভাবে ঘাবড়ে গেলেন। কে কে? উনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন। ছায়াটা সঙ্গে সঙ্গে ওনার দিকে এগিয়ে এলো। গার্গী ভয়ে চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু ওই ছায়াটা বলল, আরে কি হয়েছে মা? আমি মোহিনী। আওয়াজ শুনে গার্গীর ধরে যেন প্রাণ এলো, কিন্তু এত শীতের মধ্যেও ওনার শরীর ঘামে ভিজে গেল। ওহ, মোহিনী,
তুমি? গার্গী নিজেকে সামলে নিয়ে বললেন, "ওহ, ঘর অন্ধকার ছিল, তাই আমি তোমাকে ঠিক করে দেখতেই পাইনি।" গার্গীর অবস্থা দেখে মোহিনীর মনে একটা সন্দেহ জন্মালো, কিন্তু ও খুব চিন্তিত হওয়ার নাটক করে বলল, হঠাৎ করে আপনার কি হলো মা? আপনার শরীর ঠিক আছে তো? আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি। না মোহিনী, এর কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। গার্গী ওকে দ্রুত থামিয়ে দিয়ে বললেন, অনেকটা পথ ভ্রমণের জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। বলো, কোনো বিশেষ কাজে এসেছো? হ্যাঁ রাজমাতা, মোহিনী ওর কথা শেষ হতে না হতেই বলল, আসলে আমি মহারাজের সুস্থতার জন্য ভগবান কৃষ্ণের কাছে মানত করেছিলাম। ওনারই কৃপায় মহারাজের প্রাণ বেঁচেছে, তাই আমি মহাপূজার আয়োজন করতে চাই। কালকের দিনটা খুবই শুভ, যদি আপনার আজ্ঞা হয় তো। আরে, এরকম পবিত্র কাজের জন্য আমার অনুমতি নেওয়ার কি আছে মোহিনী? গার্গী হেসে বললেন, আমার তো খুশি হচ্ছে যে আমি বীরেন্দ্র প্রতাপের প্রথম পাটরানী হিসেবে তোমাকে পছন্দ করেছি। বরং সত্যি বলতে কি, আমি তোমাকেই মহারানী বানাতে চাই। তোমার বাবা রাজা বজ্রকেতু আমাদের পুরনো বিশ্বস্ত মানুষ, কিন্তু সন্ধির জন্যই চন্দ্রাবতী। গার্গী নিজের কথা অসম্পূর্ণ ছেড়ে দিলেন। চন্দ্রাবতীর খেয়াল আসতেই উনি অস্থির হয়ে পড়লেন। না না মা, মোহিনী ওর হাত ধরে চিন্তিত স্বরে বলল, আপনি এসব কথা ভেবে অস্থির হবেন না। আমার মহারানী হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি তো মহারাজের পায়ের দাসী, আর এই অবস্থাতেই খুশিতে আছি। আমার তো শুধু আপনার আশীর্বাদ চাই। গার্গী ওকে জড়িয়ে ধরে বললেন, মা রে, তুই এখনো অনেক শিশু, রাজনীতির চাল চলন তুই কিছুই বুঝিস না মা। তুই জানিস না ওই চন্দ্রাবতী কি খেলা খেলছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ওকে কখনো সফল হতে দেব না। কাল রানীমহলে ভগবান কৃষ্ণের পূজার বিশাল আয়োজন করা হবে। তুই এক্ষুনি গিয়ে সমস্ত পাটরানীদের নিমন্ত্রণ করে দে। জয় হুকুম মা, মোহিনী ভোলা ভোলা হওয়ার নাটক জারি রেখে বলল, পাটরানীদের তো আমি নিমন্ত্রণ করে দেব, কিন্তু মহারানী চন্দ্রাবতীকে নিমন্ত্রণ তো আপনার দিক থেকেই যাবে। এটাই তো রানীমহলের নিয়ম। তাহলে কৃপা করে আপনি আপনার কোনো সেবিকাকে। কখনোই নয় মোহিনী, গার্গী রেগে গিয়ে বলে উঠলেন, ওই নির্লজ্জের ভগবান কৃষ্ণের পূজায় কোনো অধিকার নেই, ও কখনোই ওখানে আসবে না। এ কথা শুনেই মোহিনীর ঠোঁটে একটা কুটিল হাসি খেলে গেল। ও অবাক হওয়ার ভান করে বলল, এই আপনি কি বলছেন মা? মহাপুজো তো মহারাজের হাতেই সম্পন্ন হবে মা, আর ওনার সঙ্গে মহারানী থাকা তো জরুরি। না মোহিনী, তার দরকার নেই, গার্গী কঠিন স্বরে বললেন। পুজোয় পাটরানীরাও বসতে পারে, তাই বীরেন্দ্র প্রতাপের সঙ্গে তুমি পুজো সম্পূর্ণ করবে। মোহিনী মনে মনে আনন্দে নেচে উঠল। ওর নতুন ষড়যন্ত্রের প্রথম চাল সফল হতে চলেছিল। পরের দিন সকাল থেকে পাটরানীরা পুজোর জন্য তৈরি হচ্ছিল। শাহী উদ্যানে ভগবান কৃষ্ণের পুজোর প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। সুরেলাও নিজের ঘরে প্রস্তুত হচ্ছিল। তখনই ওর কিন্নর প্রমীলা ওখানে এলো। আরে এসো প্রমীলা রানী, সুরেলা হেসে হেসে বলল, আজ তুমি সকাল থেকে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? প্রমীলা একটু নাটক করে বলল, একটা জরুরি কাজে গিয়েছিলাম রানীমা, দারুণ খবর এনেছি আপনার জন্য। আজ পুজোয় চন্দ্রাবতীকে ডাকা হয়নি,
রাজমাতা নিজেই ওকে নিমন্ত্রণ করতে বারণ করেছেন। তা এটা কি এমন বড় কথা প্রমীলা রানী? সুরেলা মুখ বেঁকিয়ে বলল, এ তো আমি আগে থেকেই জানতাম। আর এটা রাজমাতা নয়, ওই কুটিল মোহিনী ওনাকে দিয়ে করিয়েছে। ও নিশ্চয়ই আবার কোনো নতুন ষড়যন্ত্র করছে। আর ওই রাজমাতার বিশেষ প্রিয় পাটরানী শশীকলা এতে ওকে পুরোপুরি সাহায্য করছে। প্রমীলা সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে হ্যাঁ রানীমা, কিন্তু এইবারকার চাল অনেক গভীর হতে চলেছে, কারণ পুজোয় একজন বিশেষ অতিথিকে আনা হয়েছে। এ কথা শুনে সুরেলা চমকে উঠল। বিশেষ অতিথি? ও একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো। প্রমীলা ওর কাছে আস্তে আস্তে ধীরে ধীরে বলল, আজ সকাল সকাল খুব সুন্দর একটা মেয়ে রানীমা হলে এসেছে। ওর নাম উর্বশী। মোহিনীর বাবা ওকে নিজে নিয়ে এসেছে রানীমা। সুরেলা এখন ভাবতে লাগলো, একটা মেয়েকে মহলে আনার পিছনে কি উদ্দেশ্য হতে পারে? ও ধীরে ধীরে বিড়বিড় করে বলল, এই মোহিনী কি করতে যাচ্ছে? এ কথায় প্রমীলা বলে উঠল, মোহিনী যাই ছাই করুক রানীমা, চাল তো ও চন্দ্রাবতীর বিরুদ্ধেই চালছে। যদি সফল হয় তো তাহলেও আপনার লাভ, আর যদি অসফল হয় তাহলেও আপনারই লাভ। এটা তুই একদম ঠিকই বলেছিস প্রমীলা রানী। সুরেলা হেসে বলল, কিন্তু আমি এবার চাইছি মোহিনীর চাল সফল হোক, যাতে রাজমাতার উপস্থিতিতে সারা জীবনের জন্য চন্দ্রাবতীর নাম মুছে যায়। তোর মনে আছে কাল আমাদের পাটরানীদের ও কেমন বেইজ্জত করেছিল? আমাদের বাজারের মেয়ে আর মহারাজের রক্ষিতা বলেছিল। কিন্তু আজও বুঝতে পারবে, যখন আমরা পাটরানীরা মহারাজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করব, তখন ওই মহারানী একা নিজের ঘরে জ্বলে পুড়ে মরবে। চন্দ্রাবতীর এই অপমানের কথা ভেবে সুরেলা আর প্রমীলা খিলখিল করে হাসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মহাপূজা শুরু হতে চলেছিল। সব পাটরানীরা বিশেষ সাজসজ্জা করে শাহী উদ্যানে জড়ো হচ্ছিল। রাজপুরোহিতের সঙ্গে অন্যান্য পুরোহিতরা হোমযজ্ঞের ব্যবস্থা করছিল। সামনে একটা বড় আসনে গার্গী দেবী আর শশীকলা বসেছিল। তখনই মোহিনী এলো, কিন্তু একা নয়, একটা মেয়েকে সঙ্গে নিয়ে এলো। মোহিনী পুরো 16 শৃঙ্গার করে সেজে এসেছে আজ। আর ওই মেয়েটি খুবই সাধারণ পোশাকে, কোনো অলংকার ছাড়াই, কিন্তু তাতেও ওই 19 বছরের মেয়েটি মোহিনীর থেকেও বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। মেয়েটাকে দেখে গার্গী দেবী চমকে উঠলেন। এই মেয়ে কে? মোহিনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে গার্গী বললেন, তোমার নতুন কোনো সেবিকা নাকি? না মা, এ আমার দুঃসম্পর্কের বোন উর্বশী। মোহিনী ওর পরিচয় দিয়ে বলল, আজ সকালেই আমার সঙ্গে দেখা করতে বিক্রমগড় এসেছিল। আমি ওকেও মহাপূজায় নিয়ে এলাম। আপনি এর সাধারণ পোশাক দেখে বুঝতে পারেননি হয়তো। ও মীরার মতোই ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত। উর্বশী নামের ওই মেয়েটা দ্রুত এগিয়ে এসে গার্গী দেবীর পা ছুঁয়ে প্রণাম করল।
আহ, বেঁচে থাকো মা। গার্গী ওর মাথায় হাত রেখে বললেন, ভগবান কৃষ্ণের কৃপা সবসময় তোমার উপর থাকুক। হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। এত সাধারণ পোশাকে তুমি কত আকর্ষণীয় লাগছো। নিজের প্রশংসা শুনে উর্বশীর চোখ লজ্জায় নিচু হয়ে গেল। এসো এসো, আমার পাশের আসনে এসে বসো। গার্গীর কথা শুনে একটু ইতস্তত করে গার্গীর আসনের উপরেই বসে পড়ল উর্বশী। মোহিনী শশীকলার পাশে বসতে বসতে ধীরে জিজ্ঞাসা করল, চন্দ্রাবতীর কোনো খবর? শশীকলা ওর কানে ফিসফিস করে বলল, ও তো সকাল থেকে নিজের ঘর থেকেই বের হয়নি, কিন্তু ওর কিন্নর সোনাল এখানে একবার এসেছিল। মোহিনী হেসে বলল, খুব ভালো, খুব ভালো। তার মানে চন্দ্রাবতী খবর পেয়ে গেছে যে এখানে মহাপূজার আয়োজন হচ্ছে, আর ইচ্ছা করেই ওকে ডাকা হয়নি। তাহলে তো নিশ্চয়ই এখন মনে মনে এখন ছটফট করে মরছে ওই মহারানী। এ কথায় শশীকলা হেসে বলল, আরে আসল ছটফট তো তখন করবে যখন জানতে পারবে যে মহাপুজোয় মহারাজের পাশে তুমি বসবে মহারানী হয়ে। এ কথা শুনে মোহিনী তো রোমাঞ্চিত পুলকিত হয়ে উঠল। আর ঠিক সেই সময় বীরেন্দ্র প্রতাপ সেখানে এসে পৌঁছল। ওকে দেখেই রাজপুরোহিত বললেন, মহারাজ, আপনি মহারানী মাকে নিয়ে এখানে এসে যজ্ঞকুণ্ডের সামনে বসে পড়ুন। একথা শুনে মোহিনী দ্রুত নিজের জায়গা থেকে উঠে পড়ল আর যজ্ঞের বেদির দিকে এগোতে লাগলো। ওর মুখ আনন্দে চমকাচ্ছিল। ও যেমনটা চেয়েছিল সবকিছু ঠিক সেরকমই হচ্ছিল। আজ প্রথমবার বীরেন্দ্র প্রতাপের সঙ্গে একজন মহারানীর মতো বসার সুযোগ পেতে চলেছিল। দাঁড়াও মোহিনী, হঠাৎ বীরেন্দ্র প্রতাপ ওকে থামিয়ে দিয়ে বলল, মহাপূজায় মহারানী বসে, পাট রানী নয়। চন্দ্রাবতী কোথায়? এখনো আসেনি কেন? এ কথা শুনে ওখানে নিস্তব্ধতা ছেয়ে গেল। গার্গীর একটা তেজ ঝটকা লাগলো। সব পাটরানীরা মোহিনীর দিকে তাকিয়েছিল, আর মোহিনীর অবস্থা তো দেখার মতো ছিল। এক ঝটকায় ওর মুখের রং উড়ে গেল। বীরেন্দ্র প্রতাপ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। আগে আগে ও ও তো কথাটা আসলে, মোহিনী কোনোভাবে বলার চেষ্টা করলো, কিন্তু তখনই ওখানে একটা উচ্চ স্বর শোনা গেল, আমি এখানে মহারাজ। বীরেন্দ্র প্রতাপ চমকে দেখল সামনে চন্দ্রাবতী দাঁড়িয়ে আছে। মহারানীর বেশভূষায় আর মাথা থেকে পা পর্যন্ত নানাবিধ অলঙ্কারে অপরূপ সজ্জিতা চন্দ্রাবতীকে কোনো এক স্বর্গচ্যুত দেবীর মতো অনিন্দ সুন্দর দেখাচ্ছিল। বীরেন্দ্র প্রতাপ এবং ওখানে উপস্থিত সবাই এই দৈবিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারল না। ওর মুখে দেবীর মতোই গৌরবোজ্জ্বল একটা হাসি খেলা করছিল। বীরেন্দ্র প্রতাপ একভাবে দেখছিল তার প্রিয় মহারানী চন্দ্রাবতীকে। চন্দ্রাবতী বিনা নিমন্ত্রণে এখানে কেন এসেছে? রাজমাতা গার্গী দেবী কি ওর বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নেবেন এবার? আর মোহিনী নিজের বোন উর্বশীকে কোন উদ্দেশ্য পূরণের জন্য ডেকে এনেছে সেখানে? কি হবে এরপর জানতে হলে শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।